রাজাদের লেখা গল্প মধ্যবিত্ত। ঋদ্ধি, তুমি ভালো করে ভেবে নাও, তুমি জীবনে কি করবে? ঠিকমতো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে, নাকি এইভাবে পড়াশোনায় তার ফাঁকি মেরে ফেল করে নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে শর্মিষ্ঠা মেয়েকে উদ্দেশ্য করে বলেন। মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে ঋদ্ধিমা। উফ, খুব বাঁচা বেঁচে গেছে। ভাগ্যিস মা কথা বলতে বলতে ঘরের ভেতরে ঢুকে আসেনি, এলেই বইয়ের ফাঁকে রাখা মোবাইলটা মায়ের চোখে পড়ে যেত, আর তাহলে শুরু হয়ে যেত আর এক দফা শাসন আর জ্ঞান বিতরণ। কেন পড়তে পড়তে মোবাইল দেখছিস? এই তো নম্বরে 3, তাও তো চৈতন্য হলো না, ব্লা ব্লা। উফ, ডিসগাস্টিং। ঋদ্ধির এখন ক্লাস 8, যথেষ্ট ম্যাচিওর্ড। নিজের ভালো মন্দটা ও ভালোই বুঝতে পারে, কিন্তু মা যে সেটা বোঝে না। পৃথিবীর এই মাগুলোই হলো যত ঝামেলার বড়ি। অলওয়েজ ন্যাগিং। বাবারা কত কুল হয়, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি নেই। ঋদ্ধির তো বাবাকে নিয়ে চাপা গর্ব অনুভব হয়। কি হ্যান্ডসাম, এখনও চাইলে জমিয়ে আর একটা প্রেম করতে পারে। গতবার পিটিএমে যখন বাবাকে নিয়ে গিয়েছিল, উফ, জমে ক্ষীর পুরো। ক্লাস টিচার ম্যাডাম ঋদ্ধির নামে কমপ্লেন করার কথা ভুলে গিয়ে হাঁ করে বাবার দিকে তাকিয়েছিলেন। বাবাকে সেদিন লাগছিল মার কাটারি। ডেনিমের শার্ট, কার্গো ট্রাউজার্স, নিখুঁতভাবে কামানো গাল থেকে আফটার সেভের ভুরু ভুরু গন্ধ বেরোচ্ছিল। শুধু ক্লাস টিচার নয়, ওর বন্ধুরা এবং ওদের মায়েরাও সবাই বাবাকে দেখে পুরো ফিদা। অঞ্জলি মিস তো ঋদ্ধি নামে কমপ্লেন করার বদলে প্রশংসাই করে বসলেন। পরিষ্কার বোঝা যাচ্ছিল বাবাকে ইমপ্রেস করতে চাইছেন। এই যদি বাবার জায়গায় মা সেদিন পিটিএমে যেত, তাহলে অভিযোগের বস্তা উপর করে দিত মিস, আর মাও ক্যাবলার মতো ঘাড় নেড়ে যেত মিসের সামনে, আর তারপর 7 দিন ধরে গজগজ করতে থাকতো। ওহো, প্রতিবার যদি পিটিএমে বাবাকে নিয়ে যাওয়া যেত। কিন্তু বাবা কি আর উড়িষ্যা থেকে প্রতিবার আসবে পিটিএম অ্যাটেন্ড করতে? ভালো হতো যদি বাবা এখানে থাকতো আর মা উড়িষ্যা অথবা দূরে কোথাও চাকরি করতে চলে যেত। ঋদ্ধির ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাওয়ার সময় একবার উঁকি মেরেই শর্মিষ্ঠা বুঝতে পারেন যে ও কোলের উপরে বই খুলে রাখলেও মোটেই পড়াশোনা করছে না। এই মেয়েটাকে নিয়েই হয়েছে যত জ্বালা। যত দিন যাচ্ছে তত যেন বেয়ারা হয়ে যাচ্ছে ক্রমশ। সারাক্ষণ মোবাইল নিয়ে খুটুর খুটুর করে যাচ্ছে। পিটিএম আসলেই আজকাল শর্মিষ্ঠার প্যালপিটেশন শুরু হয়ে যায়। কে জানে ক্লাস টিচার আবার কি কমপ্লেন করে বসেন। গতবার তো পঙ্কজ কলকাতায় থাকায় ওকেই ঠেলে ঠুলে পাঠিয়েছিল, কিন্তু কোনো লাভই হয়নি। ফুল বাবু সেজে উনি পিটিএম অ্যাটেন্ড করে এসে বললেন, তুমি খালি মেয়ের নামে কী সব যাতা বলো। ক্লাস টিচার তো ওর প্রশংসাই করলেন, বললেন যে হ্যাঁ, একটু খারাপ নম্বর পাচ্ছে একথা ঠিক, তবে মন দিয়ে পড়লেই সব ঠিক হয়ে যাবে। বাপের কথা শুনে মেয়ে তখন কি হম্বিতম্বি। মহারানী তো এমনিতেই মাকে ট্যাঁকে গোঁজেন, আর তার উপরে বাপের প্রশ্রয় পেয়ে তখন বলে বসলেন, তবেই বুঝে দেখো বাবা, আমি কাকে নিয়ে বাস করছি। তখন ঠাস করে একটা চড় মারতে ইচ্ছে করছিল মেয়ের গালে, কিন্তু বাপের সামনে মারলে তো আবার কুরুক্ষেত্র হয়ে যেত। মাঝে মাঝে বড় অসহায় লাগে শর্মিষ্ঠার। মনে হয় সংসারের যত দায়িত্ব কি সব মেয়েদেরই। ঋদ্ধি জন্মানোর আগে কত ভালো চাকরি করত। মেয়ে জন্মানোর সময় পঙ্কজের এক কথায় চাকরিটা ছেড়ে দিয়েছিল। তখন বাবু বলেছিলেন, তুমি মাতৃত্ব আর চাকরি দুটো একসাথে সামলাতে পারবে না, কিছুদিন ব্রেক নাও, তোমার যা যোগ্যতা আছে পরে আবার ঠিক চাকরি পেয়ে যাবে। ওই আশ্বাসে ভুলে গিয়ে চাকরিটা ছেড়ে দেওয়া তখন খুব ভুল হয়েছিল। এখন এই ঘরে বসে মেয়ের মাদ্রামও সহ্য করে যেতে হচ্ছে। ওদিকে বাপ মজাসে ঘুরে বেড়াচ্ছেন, মাসে মাসে টাকা পাঠিয়ে দায়িত্ব খালাস। মেয়ের নামে কিছু বললেই আবার বাবুর গোসা হবে। শর্মিষ্ঠার খুব রাগ হয় পঙ্কজের উপর। বেডরুমে ঢুকে ফোনটা তুলে নেন হাতে, ভাবেন মজা বের করছে মেয়ের বাপের। কিছুতেই কনভিন্স করানো যাচ্ছে না মিস্টার বেরাকে। বড় তেঁদল লোকটা, খালি এক কথা বলে যাচ্ছে, আপনাদের অর্ডার ক্যান্সেল করে দেব। যা স্পেসিফিকেশন আমরা দিয়েছিলাম তার সাথে আপনাদের সাপ্লাই করা মালের স্পেসিফিকেশন মিলছে না। আসলে ঘুষ নেওয়ার ধান্দা। লোকটাকে পঙ্কজ ভালো মতোই চেনে। শালা মহা ধুরন্ধর, ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলে লেজে খেলাবে। তারপর যেই একটা ভ্যাট 69-এর বোতল অথবা নোট ভর্তি খাম পাবে, তখনই দাঁত কালিয়ে বলবে, পঙ্কজ বাবু এবারের মতো পাশ করিয়ে দিচ্ছি, সামনের বার কিন্তু একটু খেয়াল রাখবেন। বোঝেনই তো আমাদের এই সব ইনফিরিয়র কোয়ালিটির মাল নিয়ে অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হয়। শালা অসুবিধে কিসে হয় ভালোই বোঝে পঙ্কজ।
অফিস পরিষ্কার রাখার জন্য ঝাঁটা বালতি ফিনাইলের সাপ্লাই দেয় ওর কোম্পানি। তার আবার স্পেসিফিকেশনে ঝকমারি। মাঝে মাঝে মনে হয় একদিন মদের বোতলের ভিতরে ফিনাইল ঢেলে শালাকে খাইয়ে দিলেই বুঝবে কেমন কোয়ালিটির মাল দিয়েছে। কিন্তু যা যা ভাবা যায় তা সবটা কি আর করা যায়? সারাদিন ধরে রোগড়ে রোগড়ে অবশেষে যেই পঙ্কজ ক্লাসিকের কার্টুন আর সিঙ্গেল মল্টের বোতলটা টেবিলে রাখলো, অমনি গলার সুর পুরো পাল্টে গেল বেরার। বলল, সামনের বার মাল সাপ্লাই দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন পঙ্কজবাবু। দাঁত বের করে হেসে বেরিয়ে আসার সময় পঙ্কজ ভাবল, একবার বলে, সব ঠিকঠাক থাকলে কি এই সিগারেটের প্যাকেট আর মদের বোতলটাই টেবিলে থাকতো এখন? কিন্তু ওই মনের কথা মনের মধ্যেই রয়ে গেল। বেরার অফিস থেকে বাইরে আসতেই শর্মিষ্ঠার ফোন আসে। তুমি এখন কোথায়? শর্মিষ্ঠার গলার স্বর শুনে পঙ্কজ বোঝে ও বেশ তেতে আছে। যদিও নিজের মেজাজটাও বেশ খাপ্পা হয়ে আছে বেরার কল্যাণে, কিন্তু তাই বলে শর্মিষ্ঠাকে এখন মেজাজ দেখানো যাবে না মোটেই, তাহলে অশান্তি বেঁধে যাবে। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলে, এই তো ক্লায়েন্ট ভিজিট করে বেরোলাম। শর্মিষ্ঠা বলে, বেশ ফুর্তিতে আছো তাই না? সারাক্ষণ ক্লায়েন্টদের সাথে খানাপিনা করে বেড়াচ্ছ, আর এদিকে আমার হাড় মাস কালি হয়ে গেল তোমার মেয়েকে সামলাতে সামলাতে। পঙ্কজ বোঝে ঋদ্ধির উপর বেশ চটেছে তার মা, এখন সামলে খেলতে হবে। ও বলে, তুমি আর কি বুঝবে বলো? দূর থেকে ওই রকম মনে হয়। রোজ রোজ হোটেলের খাবার খেয়ে খেয়ে আমার বলে পেটের সমস্যা হবার জোগাড়। কতদিন যে এভাবে টিকে থাকতে পারবো তাই জানি না। হয়তো একদিন চাকরি বাকরি ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে আবার বাড়িতে বসে থাকতে হবে। কিন্তু তখন আবার ভাবি, মেয়েটা তো এখনো ছোট, পড়াশুনো করছে, সামনে কত খরচ। চাকরি ছাড়বো বললেই তো আর ছাড়া যায় না। শর্মিষ্ঠার গলার সুর পাল্টায়। কেন, কি হয়েছে? তুমি যে সেদিন বললে তুমি এই হোটেলটা মানে যেখানে খাওয়া দাওয়া করো এবার সেটা পাল্টাবে, এখনো পাল্টাওনি? তুমি তো আমার একটা কথাও শুনতে চাও না, ওই জন্যই মেয়েটা এত অবাধ্য তৈরি হয়েছে। পেটের ব্যথাটা খুব বেড়েছে বুঝি? পঙ্কজ বোঝে ওষুধ কাজে লেগেছে। গলাটা করুণ করে বলে, না না, ব্যথা বাড়েনি, তবে ওই অম্বল, গলা বুক জ্বালা এসব লেগেই আছে। যাকগে, ছাড়ো ওসব কথা। তুমি আমায় কেন ফোন করেছিলে বলো? শর্মিষ্ঠা বলে, আমি জানি যে তোমাকে সবসময় বিরক্ত করা উচিত নয়, তুমি কাজের মধ্যে থাকো। আসলে মেয়েটার বেয়ারাপনা দিনকে দিন বেড়েই চলেছে। আজকাল ওকে কেমন যেন ভয় ভয় করে। একটা কথা বলেই মুখে মুখে চোপা করে। মিথ্যে কথা বলার সময় আজকাল চোখে চোখ রেখে কথা বলে, একটাও পলক পড়ে না। এই তো একটু আগেই ঘরে উঁকি মেরে দেখলাম বইয়ের মাঝে মোবাইল রেখে পড়ার ভান করছে। বকতে গিয়েও সামলে নিলাম, কারণ জানি আবারও মিথ্যে কথাই বলবে। পঙ্কজ বলে, ভালোই করেছো, এই বয়সের মেয়েকে বেশি বকাবকি করার দরকার নেই। আমি সামনের সপ্তাহে বাড়ি আসছি, তখন না হয় একবার ওর সাথে কথা বলবো। শর্মিষ্ঠা বলে, দেখো কথা বলে আর কি করবে, এই মেয়ে একদিন তোমার মুখ পোড়াবে, এই কথা আজ আমি তোমায় বলে রাখলাম। হোয়াটসঅ্যাপে পিঙ্কির সাথে জোর গল্প চলছে ঋদ্ধির। আসলে পিঙ্কি ওর বেস্ট ফ্রেন্ড হলেও ঋদ্ধি মনে মনে ওকে বেশ হিংসে করে। ঠাকুর যেন দরাজ হাতে ওর ভাগ্য লিখেছেন। বালিগঞ্জ প্লেসের মতো পথ এলাকায় 7 তলার উপর পাশাপাশি দুটো ট্রেসওয়ালা ফ্ল্যাট ওদের। ওর বাবার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। এর মধ্যে পিঙ্কি থাইল্যান্ড আর সিঙ্গাপুর ঘোরা হয়ে গেছে। মাঝে মাঝে ও বন্ধুদের বাড়িতে ডেকে পার্টি দেয়। ঋদ্ধি ওর বাড়িতেই প্রথম রেড ওয়াইন খেয়েছিল, ওর বাবা নাকি লন্ডন থেকে ফেরার সময় এনেছিলেন। কিন্তু পিঙ্কির এত ঐশ্বর্যের মধ্যে যা ঋদ্ধিকে সব থেকে বেশি ঈর্ষান্বিত করে তা হলো ওর একটা কার্তিকারিয়ানের মতো দেখতে বয়ফ্রেন্ড আছে। উফ, ওকে দেখলেই ঋদ্ধির হাত পা অবশ হয়ে যায়। মনে হয় যদি কোনোভাবে ওকে পিঙ্কির খপ্পর থেকে ছিনিয়ে নেওয়া যেত, কিন্তু সেটা যে সম্ভব নয় ও ভালোভাবেই জানে। পিঙ্কির ওই ফর্সা সুন্দর রূপের পাশে ঋদ্ধির নিজেকে যাত্রা দলের সঙ্গ মনে হয়। সৃষ্টিকর্তা লোকটা বেশ একচোখা। ওরা দুজন সমবয়সী মেয়ে, তবু ওদের মধ্যে কোনো মিলই রাখেননি তিনি, শুধু একটাই ছাড়া, ওরা দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান। ওহো না, আর একটা মিলও আছে অবশ্য ওদের দুজনের মধ্যে। পড়াশোনা করতে দুজনের কারোরই ভালো লাগে না, কিন্তু পিঙ্কির বাবা মা এই নিয়ে পিঙ্কিকে একদম বিরক্ত করেন না। আর ওর মা পুলিশের মতো সবসময় পিছনে পড়েই আছে। নিজের ভবিষ্যৎটা নিজেই অন্ধকার করে দিচ্ছ, যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। উফ, আরে তুমি যে আমার ভবিষ্যতের চিন্তায় বর্তমানটাকে লোডশেডিং করে দিচ্ছ সেটা কি বোঝো?
এইসব দিয়েই কথা হচ্ছে এখন দুই বন্ধুর। ঋদ্ধি: উফ, মায়ের শাসনে শাসনে জীবনটা পুরো কয়লা হয়ে গেল রে। পিঙ্কি বলে, বাহ, খুব ভালো। সামনের শনিবার তাহলে চলে আয় আমার বাড়িতে। ঋষভ ওর বন্ধুকে নিয়ে আসছে, তোকেই তন্দুরি বানিয়ে তাহলে ওদের সার্ভ করব। ঋদ্ধি বলে, ঋষভের নাম শুনে একটা হার্টবিট মিস করে। তুইও আমায় নিয়ে খিল্লি করছিস? পিঙ্কি বলে, আরে রেগে যাস না, একটু মজা করছিলাম। তোর সাথে ঋষভের তো একবার আলাপ হয়েছে। ও বুধবার ওর বন্ধু অরিনকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসছে। অরিন কিন্তু ঋষভের থেকেও হ্যান্ডসাম। ও ছবি দেখবি? পাঠাচ্ছি তোকে এক্ষুনি। ঋদ্ধি বলে, ছবিটা বেশ কায়দা করে তুলেছে অরিন নামের ছেলেটা। চোখে সানগ্লাস আর মুখের হালকা দাড়িটা বেশ মানিয়েছে। দেখে মনে হচ্ছে বেশ বড় লোকের ছেলে। মনে মনে একবার ওর পাশে নিজেকে কল্পনা করে নেয় ও। না, বেশ মানাবে ওদের দুজনকে। একটা হাসির ইমোজি আসে পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি জিজ্ঞেস করে, কি রে, ছবি দেখে ফিদা তো? এখন কিন্তু ওর ব্রেকআপ চলছে, ট্রাই করবি নাকি? ঋদ্ধি বলে, ইল্লি নাকি, আমি কি ফেল না? কে না কে ব্রেকআপ করেছে বলেই আমার তার সাথে হুক আপ করতে হবে? মনে মনে বলে, আমার পোড়া কপালে এই রাজপুত্র কোনোদিন জুটবে না। পিঙ্কি বলে, বুধবার এসে তো একবার দেখ ছেলেটাকে, কে বলতে পারে দেখে একেবারে ফ্ল্যাট হয়ে গেলি। ঋদ্ধি, খেতে এসো। ঋদ্ধি শুনতে পায় ওর দুর্ভাগ্য ওকে রান্নাঘর থেকে খেতে ডাকছে। তাড়াতাড়ি পিঙ্কিকে বাই বলে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসে। মনে মনে ও সিদ্ধান্ত নেয় শনিবার পিঙ্কির বাড়ি যেতেই হবে। মাকে জয়েন্ট স্টাডি করতে যাব বলে রাজি করাতে হবে। তার আগে কোনোভাবেই মাকে চটানো যাবে না। পঙ্কজ দরজায় বেল বাজানোর আগেই দরজা খুলে দেয় শর্মিষ্ঠা। তার মানে বারান্দায় দাঁড়িয়েছিল ও। এই বারান্দাটুকুই যা শর্মিষ্ঠার এই ছোট্ট বাড়িতে বিলাসিতার জায়গা। ল্যান্সডাউন রোড থেকে ঢিলছোড়ার দূরত্বে সেবক বৈদ্য রোডের গলির ভেতরে এই পুরনো দোতলা বাড়িটা ভৌগোলিকভাবে দক্ষিণ কলকাতার অংশ হলেও দক্ষিণ কলকাতার অন্যান্য জায়গার মতো আধুনিকতার মোড়কে নিজেকে মুড়ে নিতে পারেনি এখনো। উল্টে চেহারার দিক দিয়ে অনেকটা যেন উত্তর কলকাতার মতোই রয়ে গেছে। দক্ষিণ কলকাতা বলতেই যে ঝাঁ চকচকে হাই রাইজগুলো চোখের সামনে ভেসে আসে, এই পাড়া ও এই বাড়ির রূপটা সম্পূর্ণ বিপরীত। উত্তর কলকাতার সরু সরু গলিগুলোর মতো একটা সরু গলি শেষ প্রান্তে এই বাড়িটা দাঁড়িয়ে আছে। অবশ্য এইরকম ছাপোষা পাড়া বলেই পঙ্কজ এখানে মাথা গুঁজতে পেরেছে। দুটো ছোট ছোট কামরার এই ফ্ল্যাটের দক্ষিণের বারান্দাটুকুই যা আকর্ষণীয়। দরজা খুলে ওর হাত থেকে ট্রলিটা টেনে নেয় শর্মিষ্ঠা। ওর এই খেয়াল করে করা ছোট ছোট কাজগুলো পঙ্কজের খুব ভালো লাগে। আন্তরিকতার পরশ মাখানো থাকে। সোফায় বসতেই দেখে সামনের ছোট্ট সেন্টার টেবিলে জলের গ্লাস ঢাকা দিয়ে রাখা। পঙ্কজ জুতোর ফিতে খুলে রেখে রেখে সোফায় বসে প্রশ্ন করে, রিডু কোথায়? শর্মিষ্ঠা বলে, তিনি বাড়িতে নেই, এক বন্ধুর বাড়িতে জয়েন্ট স্টাডি করতে গেছেন। পঙ্কজ বলে, বাহ, তবে তুমি খালি বলো মেয়ে পড়াশুনো করে না। এই তো বন্ধুর বাড়ি পড়তে গেছে। শর্মিষ্ঠা বলে, পড়তে গেছে না আড্ডা মারতে গেছে ভগবান জানে। সারাক্ষণ তো ফোনে পিঙ্কির সাথে মশগুল হয়ে আছে আজকাল। আজ ওর বাড়িতেই পড়তে গেল। ওরা পড়াশুনো করবে না অন্য কিছু করবে ভগবান জানে। পঙ্কজ একটু রেগেই বলে, তুমি সবসময় ওর সমালোচনা করো না তো, এ তো ভালো হবে না। তা ওই পিঙ্কি নাকার বাড়িতে গেছে, তাকে তুমি চেনো তো? একদিন ওকেও আমাদের বাড়িতে এসে একসাথে পড়াশোনা করতে বলো, তাহলে মেয়েও তোমার চোখের আড়াল হবে না। শর্মিষ্ঠা বলে, ওরে বাবা, তাহলে তোমার মেয়ের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে যে। পিঙ্কিরা তো খুব বড় লোক। আমায় তো মেয়ে সবসময় শোনায় পিঙ্কিরা বিশাল ফ্ল্যাটে থাকে, কতবার বিদেশে গেছে, ওর কত দামি দামি ড্রেস আছে। পঙ্কজ বলে, তাতে কি হয়েছে? বন্ধু যখন তখন তাকে নিশ্চয়ই আমাদের বাড়িতে আসতে বলা যায়। বন্ধুত্বে বড়লোক গরিব লোক হয় না। শর্মিষ্ঠা বলে, কিন্তু হিংসা বিদ্বেষ হয়, হীনমন্যতা হয়, অনুকরণ করার ইচ্ছে হয়। পঙ্কজ বলে, উফ, তুমি পারো, ছাড়ো এখন, আর মেয়ের সমালোচনা করতে হবে না। এবারে তোমার নিজের কথা বলো। শর্মিষ্ঠা বলে, আমার আর নিজের কথা কি থাকবে, মহারানী দাসীবৃত্তি করতেই দিন কাটছে। চলো তোমাকে খেতে দিয়ে দিই। পঙ্কজ বলে, এখন থাক, আগে মেয়ে ফিরুক। শর্মিষ্ঠা বলে, সে কি আর না খেয়ে ফিরবে? বললাম না ওরা খুব বড় লোক, ভালো মন্দ রান্না ওদের বাড়িতে রোজই হয়, এবং মনে হয় ঋদ্ধিকে পিঙ্কি খাইয়েই ছাড়বে। জানো তো, আমার মনে হয় এই পিঙ্কি মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে। পঙ্কজ বিরক্ত হয়ে বলে, উফ, তাতে তোমার কি? তুমি কি তাকেও শাসন করবে নাকি? শর্মিষ্ঠা বলে,
না, তাকে কেন শাসন করব? আমার ভয় তো নিজের মেয়েকে নিয়ে। একদিন ওদের ফোনের আলোচনা আমার কানে এসেছিল। মনে হলো কোনো ছেলেকে নিয়ে ওরা কথা বলছিল। পঙ্কজ বলে, তা ওদের বয়সে সেটাই কি স্বাভাবিক নয়? শর্মিষ্ঠা বলে, শোনো, লাই দিয়ে দিয়ে তো মেয়েকে একেবারে মাথায় তুলেছ। এখন যদি তোমার মেয়ে তার বন্ধুর পাল্লায় পড়ে প্রেম টেম করে বসে, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? ওরা বড় লোক, ওদের গায়ে আঁচ লাগবে না, কিন্তু আমরা আমরা কি করব? আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো? পঙ্কজ বোঝে বৃথা তর্ক করে কোনো লাভ নেই। দরজায় বেল বাজে। শর্মিষ্ঠা দরজা খুলে অবাক হয়ে বলে, কি রে, এত তাড়াতাড়ি ফিরলি? পিঙ্কি ঘরে ঢুকে বাবাকে দেখতে পায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সোজা নিজের ঘরে ঢুকে যায়। পঙ্কজ একটু মনক্ষুণ্ণ হলেও মুখে কিছু বলে না, কিন্তু শর্মিষ্ঠা মেয়ের এই অস্বাভাবিক আচরণের কারণ জানতে মেয়ের ঘরে ঢোকে। পড়ার টেবিলের উপরে ভাঁজ করার দুহাতে মুখ ঢেকে রয়েছে। পিঠের ওঠানামা দেখে শর্মিষ্ঠা বোঝে ও কাঁদছে। মেয়ের পাশে গিয়ে ওর মাথায় হাত রাখে শর্মিষ্ঠা। মুখ তুলে মাকে দেখে দুহাতে মায়ের কোমর জড়িয়ে ধরে মায়ের বুকে মাথা গুঁজে বলতে থাকে, আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব মা। পিঙ্কির সাথে আর মিশবো না, ওরা কেমন যেন অন্যরকম। শর্মিষ্ঠা ভাবে, আজ কতদিন পরে তার মেয়ে তাকে এভাবে জড়িয়ে ধরল। হয়তো কোনো কারণে বন্ধুর কাছ থেকে আঘাত পেয়েছে, কিন্তু সে যাই হোক, আজ অনেক দিন পরে মেয়েটাকে নিজের মেয়ে বলে মনে হচ্ছে। ওদিকে ঋদ্ধি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাবে, মায়েরা এরকমই হয়, প্রয়োজনে বকবে, আবার মেয়ে দুঃখ পেলে কাছে টেনে নেবে। পিঙ্কির মা কি কখনো পিঙ্কিকে এইরকমভাবে আশ্রয় দিয়েছেন? বা ওর বয়ফ্রেন্ড আর তার বন্ধুর মায়েরা? যদি দিতেন তাহলে কি ওরা নিজেদের বাড়িতে বসে ওইসব অচেনা নেশা করতে করতে নিজেদের বাবা মায়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করতে পারত? না, পিঙ্কিকে ও যতটা লাকি ভেবেছিল ততটা লাকি পিঙ্কি নয়। ওর তো এইরকম একটা মা নেই। শর্মিষ্ঠা তাড়া লাগান মেয়েকে, এবার ছাড়, বাবা কতক্ষণ ধরে অপেক্ষা করছে। আজ অনেক দিন পরে একসাথে খাবো তিনজনে। তাড়াতাড়ি মুখে চোখে জল দিয়ে খেতে আয়, দেরি করলে থাপ্পড় খাবি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।